আসসালামু আলাইকুম। সরলরেখার সপ্তম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা এখন থেকে ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়টি দেখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের সরলরেখার কনসেপ্ট মানে বিন্দুর কনসেপ্টগুলো ব্যবহার করে কিভাবে আমরা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। বেসিক্যালি ত্রিভুজ থেকে আমরা বহুভুজে এক্সটেন্ড করব, সেটা দেখার চেষ্টা করব। এখানে আমরা আসলে তিন ভাবে দেখব। তিন ভাবের মধ্যে দুইটা ভাগ আজকের ক্লাসে আলোচনা হবে। সেই দুইটা ভাগের মধ্যে একটা ভাগ অলরেডি আমরা তোমার 9-10-এ হায়ার ম্যাথের বইয়ে স্থানাঙ্ক জ্যামিতি বইয়ে পড়ছো, কিন্তু সেখানে প্রমাণ ছিল কিনা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু সেই প্রমাণগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সো প্রমাণ করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, আমি একটু লিখে রাখি, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এটা সমান কি বলতো? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং উচ্চতা বা দূরত্ব। এটা যদি একটা সামান্তরিক হয়, হ্যাঁ, এই যে এটা হচ্ছে উচ্চতা বা দূরত্ব, এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু এবং এর সাথে হাফ গুণ হবে। এটাকেও সামান্তরিক বলতে পারো, সামান্তরিক না, ট্রাপিজিয়াম, এটাকেও ট্রাপিজিয়াম বলতে পারো। যদিও এই দুইটার মধ্যে তফাৎ আছে, ট্রাপিজিয়াম আর ট্রাপিজয়েডের মধ্যে তফাৎ আছে। আমরা যেটাকে ট্রাপিজিয়াম বলি, এই দুইটা না, এই দুইটা হয়তো একই ধরনের, বাট বিষমবাহু ত্রিভুজের নাম সম্ভবত ট্রাপিজিয়াম, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আর এটাকে মনে হয় বলে ট্রাপিজয়েড। আমাদের দেশে যেমন মানে টেক্সট বুকগুলোতে সামান্তরিক কিছুটা উল্টাপাল্টা করে লিখছে, এইটাও এরকম ঝামেলা আছে আর কি। যাই হোক, এই মুহূর্তে মনে নেয় ওইটা আমি ক্লিয়ার করে তোমাকে জানাবো। যেটা বলতেছিলাম সেটা হলো যে সামুদ্রিকের ক্ষেত্রফল লিখছিলাম, ওইটা কাজে লাগবে, মিশে দিলাম, কারণ আমাদের অনেকগুলো আঁকাআঁকি করতে হবে। তো চলো আমরা প্রমাণ করার চেষ্টা করি। তো ধরো এটা একটা এক্সিস, আমার এই যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজের এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। এখন ধরো এটা এম বিন্দু, এটা এন বিন্দু, এটা হচ্ছে এল বিন্দু, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন এখানে দেখো, আমরা আসলে এই জিনিসটার ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল চাই? আমরা হচ্ছে এবিসির ক্ষেত্রফল চাই। দেখো তো এবিসির ক্ষেত্রফলকে আমরা এভাবে লিখতে পারি কিনা, যে ধরো আমরা লিখবো হচ্ছে ট্রাপিজিয়াম, শুধু ট্রা লিখলাম, ঠিক আছে, ট্রাপিজিয়াম ট্রা বি এম এল এ প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ এল এন সি মাইনাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বি এম এন সি। দেখো আমরা কি লিখছি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়াম বি এম এল এর ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এইটা প্লাস ট্রাপিজিয়াম এ এল এন সির ক্ষেত্রফল এইটা মাইনাস ট্রাপিজিয়াম বি এম এন সির ক্ষেত্রফল বি এম এন সি। তাহলে আমরা যে মাঝখানে এই ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি না, এই যে এইটা পাবো কি না? হ্যাঁ, পাবো। সো আমরা এই প্রসেসে ওইটার ক্ষেত্রফল বের করব। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা ওই প্রসেসে কেন করব? কারণ হচ্ছে আমি এই দেখো যে ধরো যে কোনো একটা, এই তিনটা যে লিখছি, তিনটার মধ্যে যে কোনো একটা ট্রাপিজিয়াম না, ওইটা দিয়ে আমি বুঝে দিচ্ছি। ধরো এই যে এইটা বিএমএনসি, বিএমএনসির ক্ষেত্রে এই যে এই এমএন এর দৈর্ঘ্য কত, সিম্পলি বলা কিন্তু সহজ, যে এমএন এর দৈর্ঘ্য x3 মাইনাস হচ্ছে x2। কারণ হচ্ছে এখানে এন এর স্থানাঙ্ক কত, x3, 0, এম এর স্থানাঙ্ক কত, x2, 0, তাই না? তাহলে আমি এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য পাচ্ছি। ভালো। এই যে সিএন এর দৈর্ঘ্য কত, y3, বিএম এর দৈর্ঘ্য কত, y2। তাহলে আমার দেখো তো কত ইজিলি এটার ক্ষেত্রফল বের করা ইজি, মানে অন্য কোনো প্রসেসের চেয়ে। বুঝতে পারছো? এই ট্রাপিজিয়ামটা যদি এরকম না থেকে, ধরো আমি এই এক্সিসটা আরো বাড়াইলাম, যদি এরকম থাকতো, অর্থাৎ এই এক্স এক্সিস থেকে এলিভেটেড থাকতো, মানে উচ্চতায় থাকতো, তখন কিন্তু তোমার কি করতে হতো বাবা বলো তো? এই যে এইটুকুকে তুমি না হয় লিখলা যে x3 মাইনাস x2,
কিন্তু এইটুকুকে তুমি y2 লিখতে পারবা, আর এই যে এইটুকুকে y3 লিখতে পারবা না। এটাকেও কিন্তু y2 মাইনাস এই যে এই বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করতে হতো, এবং এটাও লিখতে হতো y3 মাইনাস এই বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করে লিখতে হতো, তাই না? বুঝতে পারছো? তখন আমরা যখন ওইটা করতাম তখন আমাদের মানে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যেত, আমাদের এক্সট্রা করে দুইটা বিন্দু চলে আসতো। সো আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি ট্রাপিজিয়ামটাকে এক্স এক্সিসে পাতিত করছি, ঠিক আছে, এবং বাকি যে দুটো ট্রাপিজিয়াম, যে এইটা এবং এটাকেও যদি এক্স অক্সিসের উপর রাখছি, এর জন্য আমার একটা করে বিন্দু কমে গেছে, কারণ হয়তো জিরো যে কমে যাওয়ার কারণে আমার সুবিধা হয়েছে যে আমার ক্যালকুলেশন ইজি হয়ে গেছে, এবং ইজি হওয়ার কারণে আমরা ইজিলি তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি। আশা করি বুঝতে পারছো। সো চলো আমরা নির্ণয় করি। আমাদের কিছু জিনিস মিশাই দিতে হবে, কারণ এখানে অনেক কিছু লেখালেখি করা লাগবে যাতে আমরা ভালো করে বুঝি আর কি। হ্যাঁ, বি এম এন সি। সো আমরা প্রথমে কি করব, বি এম এল এর ক্ষেত্রফল নির্ণয় করব। সেটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আবার লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা উ অথবা দূরত্ব গুণ হচ্ছে কি বলো, গুণ হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আচ্ছা, ওইভাবে না লিখি, ঠিক আছে। তো বিএমএল এর ক্ষেত্রফলটা আমরা বের করব। বিএমএল কোনটা? বিএমএল হচ্ছে এই যে এটা বিএমএল এ। এখানে সমান্তরাল বাহু কোনটা? এই যে বিএম আর হচ্ছে এএল। তাহলে বিএম কত? বিএম হচ্ছে y2, এএল কত? এএল হচ্ছে x1, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্ব কত? এমএল। এমএল এর মান কত? x1 মাইনাস x2। তাহলে বিএমএল এর ত্রিভুজের ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? হাফ গুণ, আচ্ছা হাফ কিন্তু প্রত্যেকটা ট্রাপিজিয়ামেই আসবে, সো হাফটা আমি একবারই কমন নিচ্ছি। হাফ গুণ বলো y2 প্লাস y1 ইন্টু x1 মাইনাস x2, ঠিক আছে, প্লাস এরপরে এএল এনসির ক্ষেত্রফল। এএল এনসি কোনটা বাবা? এই যে এটা এএল এন সি, এএল এন সি, ঠিক আছে। এইটা যদি হয় এখানে বলো হাফ গুণ এএল, এই যে এএল এবং হচ্ছে এনসি, এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে এএল কত? এএল হচ্ছে y1 প্লাস কত? এনসি কত? এনসি হচ্ছে y3। এখন কি হবে? এলএন কত? মধ্যবর্তী দূরত্ব এলএন হচ্ছে x3 মাইনাস x2, x3 মাইনাস x2, ওকে, প্লাস মাইনাস বিএমএনসি। বিএমএনসি কোনটা? এই তো এটা হচ্ছে বিএমএনসি, ঠিক আছে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আবার হাফ তো সামনে নিছি। বিএম কত? y2 প্লাস এনসি কত? y3 মাইনাস তারপর হচ্ছে এমএন কত? এই যে মধ্যবর্তী দূরত্ব x3 মাইনাস হচ্ছে x1 না x2, হ্যাঁ। এখন এটাকে আমরা কিন্তু এটা ইকুয়াল টু কত? এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে একটা শর্টকাট ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু কৌশলে করার চেষ্টা করব যাতে আমাদের ইকুয়েশনটা ইজি হয়। আমরা যে কাজটা করব, তোমরা এর বিপরীত কাজটা করতে পারো। সেটা হলো যে আমি এই যে x1টা এর সাথে গুণ করে দেব, তারপর হচ্ছে দেখো x1টা এর সাথে গুণ করে দেব, প্লাস হচ্ছে এই তো x3টা এর সাথে গুণ করে দেব, এই x3টাও গুণ করে দেবো, এই x2টাও গুণ করে দেবো, ঠিক আছে। সব কিছু আমরা এখানে গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পরে আমরা হচ্ছে x1 গুলো কমন নেব, এই প্রসেসে আগাবো। তোমরা বিপরীত কাজও করতে পারো, y1 বা y2 গুলোকে গুণ করে দিতে পারো, গুণ করে দিয়ে তোমরা কমন নিতে পারো, সেই কাজও তোমরা করতে পারো। আমি জাস্ট একটু দেখি যে ইকুয়েশনটা আমাদের ঠিক আছে কিনা। এটা হচ্ছে প্রথম ছিল হচ্ছে BMLA, তাহলে y2 প্লাস y1 x1 মাইনাস x2, ভালো কথা, প্লাস এরপরে হচ্ছে ALNC, এটা হচ্ছে y1 প্লাস হচ্ছে y3, তারপর হচ্ছে x3, কোথায় গেল, x3 মাইনাস হচ্ছে x1, এই তো এখানে ভুল আছে, এই জন্যই বলতেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে x1 হবে, হ্যাঁ।
কারণ এখানে হচ্ছে আমার ln এর দৈর্ঘ্য যাচ্ছে, ln এর দৈর্ঘ্য হচ্ছে x3 - x1। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম আমরা কি করতে পারি যে এই x1 এর সাথে এই পুরোটা গুণ করব, ঠিক আছে, তারপর x2 এর সাথে গুণ করব, এখানে x3 এর সাথে, তারপর x1, এখানে x3 এর সাথে x2 গুণ করে তারপরে x1 x2 x3 এগুলো কমন নেব। তুমি চাইলে উল্টা কাজও করতে পারো, এই y2 এর সাথে এই পুরোটা গুণ করতে পারো, তারপর y1 এর সাথে এরকম করে করে তারপরে y2 y1 কমন নিতে পারো, ইচ্ছা, মানে আমরা নর্মালি যেভাবে গুণ করি আর কি। তো আমি আসলে x কে সামনে রাখতে চাই, কারণ ম্যাথমেটিশিয়ানরা সেভাবেই রাখছে এই সূত্রতে। সো ওই ফর্মে নিয়ে আসার জন্য আমি x কে x দিয়ে শুরু করার চেষ্টা করতেছি। সো যেটা হবে হাফ x1 দ্বারা গুণ করি x1 y2 প্লাস y1 মাইনাস x2 y2 প্লাস y1 প্লাস x3 y1 প্লাস y3 মাইনাস x1 y3 প্লাস y1 প্লাস y3 মাইনাস x3 y2 প্লাস y3 মাইনাস x2 y2 প্লাস y3। ঠিক আছে, ওকে, ভালো। এরপরের লাইনটা কি হবে? আচ্ছা, এখানে কি বললাম, এরপরের লাইনে আমরা কি করব, x1 গুলো কমন নেব, বুঝতে পারছো? x1 গুলো আমরা একটু কমন নেব। আচ্ছা, তাহলে এই x1 এখানে আছে আর x1 আছে কোথায়? এই তো এখানে আছে, ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে কমন নেব। তাহলে আমি লিখি হাফ, যদি x1 কমন নেই কি হয়, y2 প্লাস y1, এখান থেকে কমন নিলে সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস y1 y3, ভালো কথা। আচ্ছা, এরপরে x2 কমন নেব, ঠিক আছে। x2 কোথায় আছে বলো, x2 কোথায় কোথায় আছে? x2 এখানে আছে, এখানে আছে, দুই জায়গাতেই মাইনাস আছে। তো আমরা মাইনাস কমন না নিয়ে প্লাস x2টা কমন নেই, প্লাস x2, চাইলে আমরা মাইনাসও কমন নিতে পারি, সমস্যা নাই, ঠিক আছে, আমরা মাইনাস x2টাই কমন নিই, মাইনাস x2 y3 আচ্ছা, আমরা এই তো এখানে একটা ঝামেলা হয়ে গেছে, দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় জানি, আচ্ছা এই তো এখানে কিন্তু মাইনাস হবে না, এখানে প্লাস হবে, কেন বলো তো? কারণ এই তোমাদের আমি কি বলবো, আচ্ছা এই যে লাস্টের এই পোর্শনটুকু কি ছিল, লাস্টেরটুকু এই পোর্শনটুকু এরকম ছিল যে মাইনাস x3 মাইনাস x2, তারপর ছিল y2 প্লাস y3, এরকম ছিল। সো এই মাইনাসে এটা প্লাস হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, ওখানে প্লাস হবে। সো তাহলে আমরা এখানে প্লাস x2 কমন নেই, সমস্যা নেই, x2 কমন নিলে হয় হচ্ছে y2 প্লাস হচ্ছে y3 মাইনাস y2 মাইনাস y1, ঠিক আছে, প্লাস এবার হচ্ছে x3 কমন নেই, x3 কমন নিলে কি হবে বলো, y1 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3। এখন এটা যদি আমাদের কমন নেওয়া হয়ে যায় তাহলে দেখবা যে এই y1 কাটা, এই y2 কাটা, এই y3 কাটা, তাহলে আমাদের কি আসে, আমাদের আসে হাফ x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। ঠিক আছে, আশা করি আমরা ঠিকঠাক লিখতে পারছি, যে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই। আচ্ছা, এখন তোমরা কি করবা, ঠিক আছে, দেখো আমরা ডিটারমিন্যান্ট যারা আমার কাছে বা অন্য কোথাও পড়ছো তারা জানো যে আমরা যে কোনো মানে ডিটারমিন্যান্টের যে বিস্তৃতি আছে সেই বিস্তৃতিটাকে আমরা যদি ম্যাথমেটিক্সের যেখানে যেখানে পাবো সেটাকেই আমি বিস্তৃতি বলতে কি আমি নর্মালি লিখি, ধরো কথার কথা এমনি একটা লিখি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, এটাই কি লেখা যায়, এ লেখা যায় হচ্ছে সি ই আই মাইনাস হচ্ছে এইচ এফ মাইনাস পি ডি আই মাইনাস জি এফ প্লাস
সি এইচডি মাইনাস জিই, এইভাবে লেখা যায় না? তো বলতে চাচ্ছি যে যেখানে যেখানে এই যে এই ফরম্যাটটা পাওয়া যায়, ধরো ক্যালকুলেশন করতে করতে আমি এই ফরম্যাটটা পাইছি, সেটাকে আমি এইটাতে রূপান্তর করে লিখতে পারি। এবং এটাতে যখন রূপান্তর করে লিখতে পারবো, আমার যেহেতু ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিস জানা আছে, তাহলে আমি এখানে কিছু ম্যানিপুলেশন করতে পারবো, রো আগে পিছে করতে পারবো, যোগ বিয়োগ করতে পারবো, রোকে ভাঙাইতে পারবো, হ্যাঁ অনেক কিছু করতে পারবো, যেটা আমি যদি এখানে করতাম সেটা আমার করতে অনেক ভেজাল হইতো। ডিটারমিনেন্টের ওয়ান অফ দ্য মেইন কি বলবো উদ্দেশ্য হচ্ছে যে এইটা, যে ক্যালকুলেশনটাকে ইজি করা, বুঝতে পারছো? তো আমি কিন্তু এখান থেকে এখানে গেলে আমি সেই কাজটা করতে পারবো এবং একটা ইজিয়ার ফর্মেটে থাকবে, যেই যোগ বিয়োগ ম্যানিপুলেশনটা আমরা হয়তো এখানে নাও করতে পারি। সো আমরা এখানে এরকম একটা কি বলবো এখানে এরকম একটা সিচুয়েশন দেখতেছি যেটাকে আমরা একটা ডিটারমিনেন্ট ফর্মে রাখতে পারি। তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া যে এখানে এ ইন্টু এরকম ডবল ডবল করে আছে, ই ইন্টু আই মাইনাস এইচ ইন্টু এফ, ডি ইন্টু আই মাইনাস জি ইন্টু ডি, এরকম আছে, এখানে সেরকম কি আছে? আমি বলবো হ্যাঁ আছে, ওয়াই টু ইন্টু ওয়ান, ওয়াই থ্রি ইন্টু ওয়ান, এরকম করে আছে, ওয়াই থ্রি ইন্টু ওয়ান, ওয়াই ওয়ান ইন্টু ওয়ান, এরকম করে আছে, কোনো সমস্যা নাই তো। আচ্ছা, তারপর বললা যে ভাইয়া দেখেন যে এখানে যেহেতু এটা তিনটা রাশি, তার মানে 3/3 স্কোয়ার ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট, সো এখানে তো দুইটা প্লাস একটা মাইনাস আছে, কিন্তু এখানে তো তিনটাই প্লাস, তাহলে কি হলো? ওয়েল আমি এটাকে এই যে এটাকে মাইনাস করে লিখতে পারবো। কিভাবে লিখবো দেখো, এই যে আমি যদি সামনে একটা তোমার হচ্ছে যে ওয়াই ওয়ানটাকে সামনে নিয়ে আসি, তাহলে কি হয় বলো? x2 মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি আসে না এটাকে? তারপর এই মাইনাসটাকে যদি একদম সামনে কমন নিয়ে আসি, তাহলে আমার কি হয় বেসিক্যালি বলো? তাহলে আমার এরকম হবে না? তখন আমার কি হবে বলো? আমার হবে হচ্ছে মাইনাস x2 y1 মাইনাস y3। এখন তুমি বলো আমার কি এই যে আমার একটা মাঝখানে মাইনাস সদৃশ রাশি আসছে কিনা? আসছে, সো আমরা লিখতে পারি। সো এটাকে যদি আমি ডিটারমিনেন্টের ফরম্যাটে চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারবো, সামনে একটা হাফ আসবে মাঝখানের টুকু, তাহলে লিখতে পারবো হচ্ছে দেখবা যে এই যে এইটা দেখো প্রথম আমরা ডিটারমিনেন্টে কি হয়, প্রথম ভক্তির সাথে তার করেসপন্ডিং কোফ্যাক্টরটা গুণ হয়। তো এটা যদি কোফ্যাক্টর হয়, এটা যদি প্রথম ভক্তি হয়, তাহলে এটা x1, ঠিক আছে? এর সাথে কি গুণ হয়? এর সাথে হচ্ছে ধরো একটা 3/3 ম্যাট্রিক্স, সরি ডিটারমিনেন্ট, আমি জায়গাগুলো ফাঁকা রাখি, এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা যদি এরকম হয়, এটা x1 হয়, তাহলে y2 y3 হয়। এবং বলে দিচ্ছি যে এই ব্যাপারটাকে আমি এভাবে চিন্তা করবো, y2 ইন্টু 1 মাইনাস y3 ইন্টু 1, ঠিক আছে? এরকম যদি চিন্তা করি, তাহলে দেখো এটা x1 হইলে ডেফিনেটলি এইটাকে y2 হইতে হবে, এটাকে 1 হইতে হবে, এটা y3, এটা 1 হইতে হবে, অথবা এটা 1 হইতে হবে, এটা y2 হইতে হবে, এটা 1 হইতে হবে, এটা y3 হইতে হবে, বুঝছো কিনা? অথবা এটাকে y2 হইতে হবে, এটা y3 হইতে হবে, এটাকে 1 হইতে হবে, এটাকে 1 হইতে হবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা ফরমেশন হইলেই হচ্ছে। সো ম্যাথমেটিশিয়ানরা যেভাবে আসলে সবগুলোকে লিখছে, মানে সবার সাথে যাতে মানে একই ফরম্যাটটা বিরাজ করে, আমি সেই ফরম্যাটেই লিখতেছি, অন্য ফরম্যাট করলে তো হবে না, ব্যাপারটা এরকম না। সো আমি কি লিখবো বলো? এখানে y2 ওনারা এভাবে লেখে, এখানে y3, এখানে 1, এখানে 1, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি আছে? মাইনাস x2, মাইনাস x2 তুমি আমি যদি আচ্ছা ঠিক আছে, এরপরের রাশিটা আমি চাইলে এখানেও মাইনাস x2 দিতে পারি, এখানেও দিতে পারি, আমি যে কোনো একদিকে আগাতে পারি, কোনো সমস্যা নাই কিন্তু। সো আমি এখানে লিখতেছি কারণ বইয়ে এভাবে লেখা আছে, এখানে x2 হবে, তাহলে ডেফিনেটলি কি হবে বলো? এই যে এটা y1 হবে, এটা হচ্ছে 1 হবে, এবং এটা x3, বুঝতে পারছো? তাহলে আমার কি দাঁড়াইলো? হাফ গুণ x1 x2 x3 y1 1 y2 1 y3 1, বুঝতে পারছো? এটা আমাদের ক্ষেত্রফল। রিমেম্বার দ্যাট আমি যদিও বলছি যে বহুভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, এবং তোমার অনেকে ভুল বুঝতে পারো যে চতুর্ভুজের ক্ষেত্রফল হইলে কি আমি এখানে x4 y4 1 লিখবো? বাবা, রেক্ট্যাঙ্গুলার ডিটারমিনেন্ট তো হয় না। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তোমরাও চিন্তা করতে থাকো কি করতে হবে, আমিও চিন্তা করে তোমাকে জানাবো কি করতে হবে, ঠিক আছে? সো এটা ডিটারমিনেন্টের ব্যাপার। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে কি বলবো, যদি আচ্ছা সেটা আমি এখানে দেখাই। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই কি বলবো যে
x1 x2 x3, ঠিক আছে? আমি কিন্তু এভাবে লিখছি। আমি চাইলে এখানে x1 এর পরে x3 তারপরে x2 লিখতে পারতাম না? বুঝো কথা, লিখতে পারতাম কিনা? তুমি এই প্রমাণটা কিভাবে করছে ওটা ভুলে যে জাস্ট ডিটারমিনেন্টের দিকে তাকাও। আমি যদি এখানে x2 এর জায়গায় x3টা লিখি, নিচে হচ্ছে x2 রাশিতে x3টা লিখি আর x3 রাশিতে x2 লিখি, তাহলে আমরা তো ডিটারমিনেন্টে যা যা পড়ছি সেখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি ডিটারমিনেন্টের মান সেম থাকবে, কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে, তাই না? তাই তো শিখছি। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি, সেটা হলো যদি আমাদের বিন্দুগুলো যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, দেখো x1 এর পরে x2 তারপরে x3 এরকম করে ঘুরতেছে, তাহলে আমাদের এই ডিটারমিনেন্টের মান আসবে হচ্ছে পজিটিভ। আর যদি ঋণাত্মক ঘুরাই x1 এর পরে x3 তারপরে x2, মানে এটা যদি দুইটা সারি যদি সোয়াইপ করি তাহলে আমার ডিটারমিনেন্টের মান মাইনাস আসার কথা না, সো এটার মান আসবে মাইনাস। বুঝতে পারছো? ক্লকওয়াইজ ঘুরাইলে হবে প্লাস আর অ্যান্টি ক্লকওয়াইজ হইলে হবে মাইনাস। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এখন ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই জিনিসটা মানে আমাদের সতর্ক থাকা জরুরি, যেহেতু ডিটারমিনেন্ট থেকেই এরপরে আমি যে ভার্সনটা লিখবো, যেটা তোমরা 9 10-এ শিখছো, সেই ভার্সনটা ডিটারমিনেন্ট থেকেই ওখানে এক্সট্রাক্ট করে নিয়ে আসা যায়। সো ওইখানে আমরা যে কাজটা করি, প্লাস মাইনাসকে অ্যাভয়েড করার জন্য একটা পরম মান চিহ্ন দিই। এটা কিন্তু পরম মান চিহ্ন নয়, এটা ডিটারমিনেন্টের চিহ্ন। সো আমরা কি লিখবো, সেটার সমান আমরা যেটা লিখি সেটা লিখি হচ্ছে কি লিখবো বলো? আচ্ছা, যে এই জিনিসটাকে আমরা ভাঙায় লিখি, পরম মান চিহ্নটা আমি আগেই দিয়ে দিলাম, সেটা হলো x1 y2 minus y3 plus minus x2 y3 minus y1, y3 ছিল না y1 ছিল, একটু দাঁড়াও, y1 ছিল বোধহয়, y1 minus y3, ওকে একটু হিসাব করে নিই। আচ্ছা, এটা y3 ছিল বোধহয়, স্মরণ করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, এটা y1 ছিল, ক্যালকুলেশন করো সেটাই মিলতেছে। প্লাস হচ্ছে x3 y1 মাইনাস y2, এটাই তো আমরা পাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? হাফ x1 y2 মাইনাস x1 y3 মাইনাস x2 y1 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x3 y2, এটা লেখা যায় না? সো আমরা প্লাসগুলোকে যদি একসাথে লিখি, কি লেখা যায়? x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x1 y3 মাইনাস x2 y1 মাইনাস x3 y2। বুঝতে পারছো? তো এইটাই তোমাদের 9 10-এ করা সেই ফর্মুলাটা, যেটাকে আমরা এভাবে লিখতাম, হাফ x1 x2 x3 x1 তারপর হচ্ছে y1 y2 y3 y1। বুঝতে পারছো? যেটাকে আমরা কি করতাম, এই দুইটা গুণ হবে প্লাস এই দুইটা গুণ হবে প্লাস এই দুইটা গুণ হবে মাইনাস এই দুইটা গুণ হবে মাইনাস এই দুইটা গুণ হবে মাইনাস এই দুইটা গুণ হবে, এরকম করে লিখতাম। দেখো সেই ফরম্যাটে আছে, x1 ইন্টু y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x1 মাইনাস কোথায় গেল, এই তো x2 y1 মাইনাস হচ্ছে y2 x3 y2 x3 মাইনাস হচ্ছে y3 x1, এই তো এসে গেছে। বুঝতে পারছো? সো এটাকে এই যে এরকম একটা শর্টকাট ফর্মুলায় লেখে মনে রাখার উদ্দেশ্যে, এটাকে শোলেক ফর্মুলা বা সার্ভেয়ার্স ফর্মুলা বা কি জানি গজ এরিয়া ফর্মুলা বলে আর কি। সো আমরা এই দুটার মধ্যে যে কোনো একটা প্রমাণই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এরকম একটা অঙ্ক করি, যেহেতু শিখলাম। বলছে যে এ বি সি এর শীর্ষত্রয় এ বি ও সি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এর সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। এখানে যতগুলো বোর্ড দেওয়া আছে এই টাইপের অঙ্ক আরো সম্ভবত 2 একবার আসছে ভিন্ন ভিন্ন বোর্ডে। বুঝতে পারছো? সেগুলো মানে একটু মান চেঞ্জ করে হয়তো। সো প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সিম্পলি তুমি আগে ইকুয়েশনটা লিখবা। আমি প্রেফার করি যে এই সূত্রটা x2 x3
আমি এটাতে বেশি অভ্যস্ত। y1 y2 y3 তোমরা ওই তো ডিটারমিনেন্টটাও লিখতে পারবা, আমার মনে হয় ওটা লেখাই বেটার, যেহেতু ডিটারমিনেন্ট নতুন করে শিখছো, নতুন নতুন শিখছো। আচ্ছা এইটা কিন্তু আমি বহুভুজের জন্য এক্সটেন্ড করতে পারবো, মানে এটা চতুর্ভুজ হলে আমি এখানে x4 y4 দিয়ে আবার x1 y1 দিতে পারবো, বুঝতে পারছো? ভালো। এখন ক্ষেত্রফল কেমনে নির্ণয় করবে? এখানে হাফ দিবা, বিন্দুগুলো বসাবা, কত 5 -9 -3, তারপরে 5 1 1 -1, তারপর 1। এটা ক্যালকুলেশন করে হাবিজাবি একটা ক্ষেত্রফল আসবে না? আসবে তো? আচ্ছা আমি বের করে দেখি, যদি আমার কাছে ক্যালকুলেটর নাই তাহলে কি হয়। 5 হাফ গুণ 5, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে -3 প্লাস সরি মাইনাস +9 +3 +5। আমার ধারণা এটাই হচ্ছে আসবে। তাহলে হাফ, তাহলে কত হয় 3 3 কাটা, তাহলে হচ্ছে 14 14, কত হয় 5 আর 9 হচ্ছে 14 28 হয়। 28কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 14 বর্গ একক ক্ষেত্রফল হয়। সো এটা আমাদের উত্তর। এখন বলছে যে এ হতে বিসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো আমার ত্রিভুজটা হচ্ছে এরকম এ বি সি, অথবা এরকম, ঠিক আছে, এ বি সি। এখানে একটা জিনিস, যেহেতু এ প্রথমে আছে এটাকে আমি x1 y1 ধরছি, এর বিন্দুকে, বি কে দ্বিতীয় বিন্দু, সি কে তৃতীয় বিন্দু ধরছি, এবং এটাই তোমরা ধরবা, ঠিক আছে, কোনো ওলট পালট করার তো কোনো দরকার নাই। ওকে, ভালো কথা। এখন বলছে এ থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকি। এই তো লম্ব আঁকলাম, ঠিক আছে। এখানে কেমনে আঁকাবো? এই যে এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, এক্সটেন্ডেড বাহু, এটা হচ্ছে এক্সটেন্ডেড বাহু, এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, আঁকাইলাম। তো লম্ব যদি আঁকাই সেটা দৈর্ঘ্য নির্ণয় করো। কেমনে নির্ণয় করবা? সিম্পল, এই যে এই ক্ষেত্রফল 14 ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফল না, এটার ক্ষেত্রফল না, সেই ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সেই উচ্চতাটাই তো লম্ব, রাইট? তাহলে এটা সমান আমি লিখতে পারি হাফ গুণ বিসি গুণ হচ্ছে এই যে লম্বটার দৈর্ঘ্য, হ্যাঁ। তাহলে বিসিটা কেমনে বের করবা? বিসির দৈর্ঘ্য বের করবা, এই তো বিসির দৈর্ঘ্য কেমনে বের করে তোমরা তো জানোই, আমি তাও দেখাই দিই কারণ এখানে একটা ব্যাপার আছে, যে বিসির দৈর্ঘ্য হচ্ছে √(−9 মাইনাসে +3 স্কয়ার প্লাস হচ্ছে 0 এর উপর স্কয়ার। এটা করলে কত আসে বলো? এই যে এখানে √(−6 এর উপর হোল স্কয়ার, ঠিক আছে, এটা আসলে হচ্ছে 6 আসে, ঠিক আছে। তাহলে বিসির মান 6 বসাই দিবা, তাহলে কত হয় এখানে 14, তাহলে 28/6 হচ্ছে লম্ব, যদি আমি ক্যালকুলেশন ঠিক রাখি। ওকে, এখন আমি যে জিনিসটা ব্যাপার আছে দেখাও, √(−6 এর উপর স্কয়ার না এখানে। আচ্ছা তোমরা তো অনেকে মাতব্বরি করে যে কাজটা করো, যে x², এটাকে x লেখো। কেন লেখো? যে a স্কয়ার আর রুটটা কাটা গেছে, ঠিক আছে, এটা কিন্তু ভুল, আসলে এটা হবে পরম মান। কেন ভুল? দেখো এই যে x এর মান মাইনাস হলেই কাহিনী হচ্ছে কি এটার অ্যান্সার -6 আসার কথা, কিন্তু -6 কি আসবে বাবা? রুটের নিচে কখনো -6 আসে? তুমি যদি ওইভাবে কাটাকাটি করো, বুঝতে পারছো? সো এটা কিন্তু পরম মান আসবে, এটা কিন্তু বেসিক, হ্যাঁ, এটা ক্লিয়ার করলাম। এটার জন্যই এরকম তোমার মাঝে মধ্যে দেখো না 1 = 2 প্রমাণ করছে, হাবিজাবি প্রমাণ করছে, যে এই টাইপের কিছু ফান্ডামেন্টাল ইরর আমরা খেয়াল করি না, দেখে এরকম টাইপের প্রমাণগুলো চলে আসে আর কি। সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব। সেই জিনিসটা দেখার আগে, আচ্ছা আমি আগে দেখো না, আচ্ছা পরেই দেখাই। আচ্ছা এই অঙ্কটা করি আগে, হ্যাঁ, যে a 3,0 b 0,2 p হচ্ছে 3,√3, তিনটি বিন্দু, কিউ বিন্দুটি এ বি এর ওপর আরেকটি বিন্দু যেখানে এ কিউ অনুপাত বি কিউ 2:3, পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। সো এ বি পি তিনটা বিন্দু, ঠিক আছে। সো এই তিনটা বিন্দু যে একই রেখার উপর অবস্থিত এটা কিন্তু বলে নাই, হ্যাঁ, এবং কি বলছে কিউ এ বি এর উপর একটা বিন্দু, যেহেতু এ বি একসাথে লেগে দিয়েছে তার মানে এ বি একটা সেম রেখা আমরা ধরে নিতে পারি, এটা এ, এটা হচ্ছে বি। এরপরে বলছে কিউ হচ্ছে
এ বি এর উপর একটা বিন্দু যেখানে এ কিউ, এটা কিউ এর উপর একটা বিন্দু যেখানে এ কিউ অনুপাত বি কিউ হচ্ছে 2:3। এখন বলছে পি একটা বিন্দু, ধরো সে বিন্দুটা কথার কথা এখানে, তাহলে বলছে পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে পি কিউ, বুঝতে পারছো? আচ্ছা, এই পি কিউ বির ক্ষেত্রফল যে নির্ণয় করবো এই জন্য বাবা আমার কিউ এর মানটা জানা লাগবে না, কিউ এর তো স্থানাঙ্ক জানা লাগবে। তো কিউ এর স্থানাঙ্কটা বের করি, কোথা থেকে বের করবো? এই তথ্য থেকে বের করবো, ঠিক আছে? সো কেমনে বের করা যায়? আচ্ছা, তাহলে আমরা কিউ এক্সটা আমি কত পাবো? যেহেতু অন্তর্বিভক্ত হয়েছে তাহলে এটা এ এক্স এর স্থানাঙ্ক কত? 3,0 দেওয়া আছে, বি এর কত? 0,2, এটা 2:3 হয়েছে, তাহলে 2 + 3, তাহলে কি হবে বলো? 2 × 0 প্লাস হচ্ছে 3 × 3, তাহলে কত হয় বলো? 9/5। একইভাবে কিউ ওয়াইটা কত? কিউ ওয়াইটা কত? 2 + 3 5, এখানে হবে হচ্ছে 2 × 2 প্লাস হচ্ছে 3 × 0, এটা হচ্ছে 4/5। তাহলে আমরা কিউ এক্স কিউ ওয়াই এর স্থানাঙ্ক পাইছি। আমরা এখন তাহলে ক্ষেত্রফল নির্ণয় করবো কিভাবে? হাফ, ঠিক আছে? হাফ গুণ। আচ্ছা, এবার আমরা ডিটারমিনেন্ট দিয়ে করার চেষ্টা করি। প্রথম বিন্দু ধরতেছে পি কিউ বি, এভাবে ধরতেছে কিন্তু, হ্যাঁ। তারপরে তুমি চাইলে কিউ বি পি এভাবে শুরু করতে পারো, এভাবে শুরু করতে, বি পি কিউ এভাবে শুরু করতে পারো, ইচ্ছা, ঠিক আছে? অথবা পি বি কিউ এভাবে উল্টা দিক দিয়ে, সেক্ষেত্রে মাইনাস আসবে, মাইনাস তুলে দিবা। বি কিউ পি এভাবে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু সমস্যাটা কোথায়? ধরো তুমি একটা চতুর্ভুজের কথা চিন্তা করতেছো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কখনোই এ এর পরে সি লিখবা না, তারপরে বিপিও লিখবা না, তখনই কিন্তু গ্যাঞ্জামটা বাঁধবে, বুঝতে পারছো? তো যাই হোক, প্রথম বিন্দু ধরছে পি, পি এর স্থানাঙ্ক কত আছে? 3√3। এরপরে দেওয়া আছে কিউ এক্স এর স্থানাঙ্ক 9, 5, 4/5। তারপর বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? কত? 0, 2, আর এখানে 1, 1, 1। এই ডিটারমিনেন্টের যে মানটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা তোমার হচ্ছে ক্ষেত্রফলের আরেকটা বিশেষ জিনিস শিখবো। সেই শিখে আমরা হচ্ছে সেই টাইপের একটা অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমরা একটা ক্ষেত্রফলের আইডিয়া ব্যবহার করে একটা নতুন জিনিস শিখবো। সেটা হলো, প্রথমে এই পাশের কথা বাদ, বাম পাশে যা আছে এটা দেখো। সেটা হলো যে আমরা তো দেখছি যে এ বি সি, এই ডি আর পি এর কথা ভুলে যাও, এ বি সি ক্ষেত্রফল যদি আমরা এই ফর্মেটে আগাই, এ বি সি এভাবে আগাই, তাহলে আমাদের ক্ষেত্রফলটা পজিটিভ আসতেছে। সো ধরো কথার কথা, তোমাদেরকে দুইটা বিন্দু দিছে সি এবং পি দিয়ে, আর এ বি বিন্দু দেওয়া কনস্ট্যান্ট দেওয়াই আছে। বলছে একবার এ বি সি, বলছে এই সি এবং পি এ বি রেখার একই পার্শ্বে অবস্থান করে কি করে না? যদি বলে করে, যদি করে, তাহলে তার শর্তটা কি? তাহলে এ বি সি বলা মানে কি বলতো? এ বি সি বলা মানে আমরা যে ক্ষেত্রফলের সূত্রতে এ এর বিন্দু বসাবো, তারপর বি এর বিন্দু, তারপর সি এর বিন্দু বসাবো, বুঝতে পারছো? সো এ বি সি ক্ষেত্রফল এবং এ বিপি ক্ষেত্রফল উভয়ই যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে ওই বিন্দু দুটা একই পাশে অবস্থিত। দেখো সি এবং পি, এই দিক থেকে আগাইলে তুমি এই দিক থেকে আগাও অথবা এই দিক থেকে আগাও, যে দিক থেকে আগাও এই পি এবং সি এর জন্য একই চিহ্ন আসবে, বুঝতে পারছো? কিন্তু পি, ওয়েট, এটা পি পি, হ্যাঁ এটা হচ্ছে পি কিন্তু, আর এটা হবে ডি, বুঝছো? এটা ডি, এটা হচ্ছে পি। তাহলে এ বি পি এবং এ বি সি এর জন্য একই পাশে দুইটা বিন্দু যদি অবস্থান হয়, তাহলে দেখবা যে ক্ষেত্রফল দুইটার চিহ্ন একই রকম আসবে, ওই পরম মান ছাড়া অথবা ডিটারমিনেন্টের ভ্যালু একই রকম আসবে, প্লাস অথবা মাইনাস, ঠিক আছে? তাহলে একই পাশে হবে, কারণ এ বি পি এ বি সি একই স্টাইলে যাচ্ছে। বাট যদি এবার পি এর বদলে যদি ডি চিন্তা করো, এ বি সি এইভাবে আগাচ্ছ, তারপর যেহেতু আমি বললাম এ বি ডি, দেখো এটা যাচ্ছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যাচ্ছি ক্লকওয়াইজ। সো দুইটার ক্ষেত্রফল একটা কিন্তু পজিটিভ আসবে, একটা কিন্তু ঋণাত্মক আসবে, মানে এ বি ডিটা কিন্তু ঋণাত্মক আসবে, বুঝতে পারছো? আমরা যেভাবে সূত্রটা প্রমাণ করছি। সো তখন কিন্তু আমরা বলতে পারতেছি সি এবং ডি দুইটা কি এই রেখার দুইটা বিপরীত পার্শ্বে অবস্থিত, বোঝা গেছে? ওকে, ভালো কথা। এরপরে আমরা ক্ষেত্রফল এবং এই কনসেপ্টটাকে আরো একটু এক্সটেন্ড করে আরেক ধরনের অঙ্ক দেখব। সেটা হলো
সেই অঙ্কটা দেখার আগে চলো আমরা একটা অঙ্ক করি, তারপর আমরা এই তত্ত্বে চলে আসি। দেখো এখানে বলছে এ বি সি এবং ডি বিন্দু চারটির স্থান যথাক্রমে 3,1, 1,0, 5,1 এবং ডি -10, -4। ভালো কথা। সিডি সরলরেখা এবি সরলরেখাকে বহিস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমি আগে কে কাকে ব্যবহার করব? সিডি সরলরেখা এবি সরলরেখাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এবি সরলরেখা, বুঝো কথা। তাহলে এটার পয়েন্ট কত? 3,1। এটা কিন্তু আমি এক্সিস ছাড়া একাইতেছি, বুঝতে পারছো? 1,0। এরপরে বলছে সিডি সরলরেখা বহিস্থভাবে ছেদ করতেছে। ঠিক আছে, এ সিডি সরলরেখা, এখানে বোঝার ব্যাপার যে কে এটা কার সাথে আছে, কে কাকে বিভক্ত করতেছে। সিডি সরলরেখা এবি সরলরেখাকে বহিস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা হচ্ছে সিডি, বুঝতে পারছো? এটা হচ্ছে সিডি। তাহলে এই ধরো ই বিন্দুতে বহিস্থভাবে ছেদ করছে, কারণ এ বির বাইরের বিন্দু কিন্তু ই। ঠিক আছে, বুঝো কথা কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু সিডিটা এভাবে আঁকাই নাই, এটা সি এটা ডি, এভাবে আঁকাই নাই। কেন? কারণ তখন এ বিকে অন্তস্থভাবে ছেদ করা হয়তো সিডির বহিস্থ বিন্দু দ্বারা। আমাদের সেটা চাই নাই। আমাদের বলছে সিডি রেখা, সিডি রেখা এ বিকে বহিস্থভাবে ছেদ করতে, বুঝতে পারছো? সো আমার কিন্তু এই চিত্রটা আঁকাই নাই। এখানে চিত্র আঁকানো ইম্পর্টেন্ট, নন স্কেলিং চিত্রই আঁকাও ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, এই অঙ্কের ক্ষেত্রে যদি তোমাদের এই নন স্কেলিং এ যে চিত্রটাই বুঝতে সমস্যা হয়, তাহলে যেটা করবা স্কেলিং করে আঁকাবা, তাহলে অটোমেটিক চলে আসবে, যেহেতু বিন্দুগুলো দেওয়া আছে। যেমন 3,1, 1, 2, 3, 1, এই এখানে একটা বিন্দু, এটা এ বিন্দু। এবার 1,0, 1,0, এই তো এইটা, এই যে এইটা, এটা হচ্ছে বি বিন্দু। এরপর হচ্ছে সি বিন্দু, সি বিন্দু কত? 5,1, 4, 5, 1, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এরপর ডি কত? -10, -4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, -4, 1, 2, 3, 4। ধরো আপাতত এটা একটু এখানে লিখি ডি। আচ্ছা, ডি বিন্দুটা হচ্ছে এটা, এই ডি কিন্তু এই পাশের, হ্যাঁ এই যে এইটা। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এই যে এই রেখাটা টানছি সিডি রেখা, কি করতেছে? এই যে এবিকে অলমোস্ট সমান্তরাল মনে হচ্ছে, বাট সমান্তরাল না। এই তো এইখানে আইসা বহিস্থভাবে ছেদ করছে। এখান থেকে কিন্তু তুমি আইডিয়া পাবা, বুঝতে পারছো? যদি স্কেলিং করে আঁকাও যে কে কাকে ছেদ করতেছে কিভাবে, হ্যাঁ এই কাজটাও করতে পারো। যাই হোক, যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই অঙ্কটা কিভাবে করব? তাইলে আমরা দুইটা ভাবে করা যায়, তোমাদের বইগুলোতে দুই ভাবেই বলা আছে। সো আমরা দুইভাবেই শিখবো। একটা ভাবে শেখানোর আগে আমরা ওই পাশে যে তত্ত্বটা ছেড়ে আসলাম, ওই তত্ত্ব দিয়ে করতে হবে ক্ষেত্রফল, ওইটা সবচেয়ে ইজি। ঠিক আছে, কিন্তু আমি এখানে যে প্রসেসটা দেখাচ্ছি এটাও তোমাদের জানা এই জন্য জরুরি যে ম্যাথমেটিক্যাল মাইন্ডটাকে আরো শার্প করা, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা আগে এই ই বিন্দুর স্থানাঙ্কটা বের করি। ঠিক আছে, ই বিন্দুর স্থানাঙ্ক বের করি। ই বিন্দুর যে আমরা স্থানাঙ্ক বের করব, ই এক্স বের করব আর হচ্ছে ই ওয়াই বের করব। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন আমরা তো জানি না কোন অনুপাতে বিভক্ত হয়েছে, বুঝো কথা, আমরা কিন্তু জানি না কোন অনুপাতে বিভক্ত হয়েছে। সো বেসিক্যালি আমার যে কাজটা করতে হবে, যেহেতু আমি যদি ধরে নেই যে m1 এবং m2 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে আমার অজানা রাশি কয়টা? 1টা 2টা 3টা 4টা। তখন কিন্তু ঝামেলা বাবা, তখন কিন্তু ঝামেলা যে আমার 2টা 4টা, এখানে m1 m2 কোনোটাই জানি না, তখন কিন্তু আমার বের করতে সমস্যা হবে। সো আমরা তখন কি বলছিলাম, সেক্ষেত্রে আমরা কে অনুপাত 1 ধরে নেব। তাহলে আমার একটা কিন্তু কমে গেল, একটা কিন্তু কমে গেছে, বুঝতে পারছো? সো আমরা ধরে নেব সিডি রেখা এবি রেখাকে এইখানে k:1 অনুপাতে বিভক্ত করছে। দ্যাট মিনস এই যে এইটুকু হচ্ছে কে আর এই যে এইটুকু হচ্ছে 1, বুঝতে পারছো? তাহলে আমরা ex সমান কি লিখতে পারি? লিখতে পারি k-1, তাহলে 3 মাইনাস k ইন্টু 1, দাঁড়াও এখানে k ইন্টু 1 মাইনাস হচ্ছে 1 ইন্টু 3, বোঝা গেছে? ওকে,
ই ওয়াইটা কত কে মাইনাস ওয়ান কে ইন্টু জিরো কে ইন্টু জিরো মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। এটা তাহলে কত আসে কে মাইনাস ওয়ান, এটা হচ্ছে কে মাইনাস থ্রি, আর এটা আসে হচ্ছে কে মাইনাস ওয়ান, এটা আসে হচ্ছে শুধু মাইনাস ওয়ান আসে। ঠিক আছে, সো আমরা যে জিনিসটা করলাম, আমরা যে জিনিসটা কি করছি বলো, আমরা এখানে ইএক্স ইউআই এর স্থানাঙ্ক বের করছি। এখন এখানে আমরা আরেকটা তত্ত্ব ব্যবহার করব। তত্ত্বের আগে একটা জিনিস চিন্তা করো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, একই রেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এরা কি কোনো ত্রিভুজ গঠন করছে? করে নাই কিন্তু। তার মানে এই তিনটা বিন্দু নিয়ে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলে যে দুইটা সূত্র শিখলাম, সেই সূত্র যদি আমি তিনটা বিন্দু বসাই দেই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলের মানটা জিরো আসবে। আমরা এরকম অঙ্ক করব একটু সামনে, ক্ষেত্রফল কিন্তু জিরো আসবে, তাই না? আচ্ছা, সো তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত, এটার আসলে আমাদের সরলরেখার বইয়ে একই রেখায় অবস্থিত কিনা আমাদের সরলরেখার বইয়ে দুইটা উপায় দেওয়া আছে, একটা ঢাল দিয়ে, একটা ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে, তো ঢালেরটা আমরা পরে শিখবো। ক্ষেত্রফলেরটা বুঝতে পারছো না যে তিনটা বিন্দুতে ক্ষেত্রফল আমার জিরো আসবে, তাহলে আমরা বুঝতে পারবো রেখাটা কি তিনটা বিন্দু দ্বারা একই রেখার উপর অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন যে চালাকিটা করব, আমরা ইএক্স পাইছি, ইউআই পাইছি, সেইটা আমরা কি করব, আমরা যদি এ বি এবং ই এর ক্ষেত্রফল বের করি সেটা অবশ্যই জিরো আসবে। জিরো আসবে না? জিরো আসবে। আর এইখানে আমার বিন্দুগুলো কি হবে বলো, হাফ, এখানে হাফ বিন্দুগুলো কি হবে, প্রথম বিন্দু 3a, হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিতীয় বিন্দু 1, তারপর হচ্ছে তৃতীয় বিন্দু হচ্ছে k মাইনাস থ্রি ডিভাইডেড k1 k মাইনাস ওয়ান, তারপর আবার হচ্ছে 3, আর এখানে কি হবে 1 0 মাইনাস ওয়ান ডিভাইডেড k মাইনাস ওয়ান, তারপর হবে হচ্ছে কি তারপর হচ্ছে 1। এটার ক্ষেত্রফল জিরো আসবে না। এটা সলভ করে k এর যে মান পাবো তাহলেই কিন্তু আমি ই এর স্থানাঙ্ক বের করে ফেলতে পারতেছি, তখনই কিন্তু আমি এবং অনুপাতটা বিভক্ত করতে পারতেছি, তাই না? পারতেছি। আচ্ছা, এই জিনিসটা তো আমরা অন্যভাবেও করতে পারি। সিই এবং তোমার হচ্ছে যে ডি আছে, ডি এর স্থানাঙ্ক দিয়ে আমরা কাজটা করতে পারি না? বুঝো কথা, যে তাহলে তখন ক্ষেত্রফলটা কি হবে, হাফ, কি হবে, সি এর স্থানাঙ্ক কত 5, ডি এর স্থানাঙ্ক -10। আচ্ছা, এখানে জায়গা নেই, কোথায় লিখবো বলো? এখানেই লিখি, হ্যাঁ, না এখানে লিখলেও ঝামেলা, যেটা বোঝাতে যাচ্ছি, ধরো এখানে লিখি, হাফ 5 -10 কে প্লাস -3 কে -1 5, আর এখানে কত 1 -4 -1 ডিভাইডেড কে -1, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1। এটা ইজ ইকুয়াল টু 0 ধরলে আমরা এখানে কে এর মান পাবো না? পাবো, কিন্তু এই দুইটার মধ্যে একটা ব্যাপার আছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা করা যাবে না, বুঝতে পারছো? কোনটা করা যাবে না? এই যে এটা করা যাবে না, কারণ এই জিনিসটা করলে তুমি দেখবা যে উভয় পক্ষেই এরকম টাইপের একটা জিনিস আসছে, 0 0 অথবা 1 1 টাইপের জিনিস আসতেছে। তার মানে ইকুয়েশনটা আমরা কনসিস্টেন্ট রাখতে পারতেছি না। এর কারণটা হলো, জাস্ট অন্যভাবে একটু বুঝাই, ধরো y is equal to mx plus c, এখান থেকে আমি যদি x এর মানটা বের করি কি হয়, x is equal to লিখতে পারি হচ্ছে y minus c ডিভাইডেড m, তাই না? এই x এর মান যদি আবার এখানে বসাই কি হয়, y is equal to m into y minus c ডিভাইডেড m plus c, তাহলে কি হয়, m কাটা, তারপর হয় y is equal to y minus c plus c, তারপরে এই c কাটা, তার মানে y is equal to y আসলো না, যেটাকে y is equal to y কে আমরা চাইলে 1 is equal to 1 লিখতে পারি না? পারি তো? বুঝতে পারছো কাহিনীটা কই দাঁড়াইলো? আমরা যেই সমীকরণ থেকে একটা ভেরিয়েবল যুক্ত মানে ভেরিয়েবলের মান বের করছি, ভেরিয়েবল যুক্ত মান বের করছি, সেটাই ওই সমীকরণে যদি বসাই তাহলে কিন্তু এই কাহিনীটা ঘটতেছে। এক্স্যাক্টলি আমি ইএক্স এবং ইউআই এর কে যুক্ত যে মানটা বের করছি, যেটা তো আমাদের কাছে অবশ্যই কনস্ট্যান্ট কিন্তু আমরা জানি না, ঠিক আছে, অজানা রাশি, সেইটা এখানে ভেরিয়েবল না বলে অজানা রাশি বলাটা বেটার। এই সেই মানটা, সেটাই কিন্তু আবার এই ইএক্স ইউআই এর মান কিভাবে বের করছি, আমি এ এবং বি দিয়ে না বের করে, সেটাই যদি আবার এ বি,
তোমার হচ্ছে ই এর ক্ষেত্রফলে যদি বসাই, যেখানে এখানে বসাইছি, তাহলে কিন্তু আমার ওই সমস্যাটা আসবে। মানে যেখান থেকে ইকুয়েশনটা বের করছি সেখানে আমি ইনপুট করতেছি। সো আমরা খেয়াল রাখো যে সিডি এরকম প্রশ্নে, পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে মাথা নষ্ট করার দরকার নাই। সিডি যে রেখাটা, সিডি সরলরেখা এবি সরলরেখাকে বহিস্থ যে বিন্দুতে ছেদ করছে, ভালো করে বুঝো, সিডি সরলরেখা এবি সরলরেখাকে বহিস্থ যে অনুপাতে ছেদ করেছে, সেটার আমি যখন কি এর মানটা বের করব, কে এর মানটা বের করব, সেটা যেই রেখাকে ছেদ করছে অর্থাৎ এবি কে, সেইটা দ্বারা ক্ষেত্রফল বের করব না, টাইম ওয়েস্ট এবং তোমার মাথা নষ্ট হয়ে যেতে পারে, কিরে কেমন জিনিস আসতেছে। রেদার যেইটা ছেদ করেছে, যেইটাকে না, যেইটা ছেদ করেছে সেটাতে আমরা বসাবো, মানে এইটাতে বসাবো। এটা বসে এখানে কে এর মান সলভ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আমি মনে হয় বোঝাতে পারছি। আমার এটা এখান থেকে তোমরা কে এর মানটা সলভ করবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আমার কি এটা করে দেওয়ার প্রয়োজন আছে বাবা? বলো। এখান থেকে এই ইকুয়েশনে কে এর মানটা বের করবা, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা এই অঙ্কটা এর চেয়ে আরো সহজভাবে করা যায়, সেই ভাবেটা আমরা এখানে দেখব এখন। সেটা হলো সেম প্রশ্ন। আচ্ছা, এখানে এবি রেখাটি সিডি রেখাংশকে ই বিন্দুতে M1 M2 অনুপাতে বিভক্ত করে। অন্ত এবং বহির্বিভক্ত দুই কেসে দেখাইছি। তাহলে ব্যাপারটা কি ঘটতেছে? একটা জিনিস খেয়াল করো, এ এবং বি আমি আঁকাই, এ বি এই রেখাকে সি ডি। আচ্ছা, ওই প্রশ্নের সাথে এইটার কিন্তু একটু অমিল আছে। ওইখানে বলছে এ বি রেখাটিকে সিডি রেখাংশ বিভক্ত করে, এখানে আমরা বলতেছি এ বি রেখাটি সিডি কে, উল্টাটা। এবার একে অপরটাকে বিভক্ত করতেছে। ঠিক আছে, থিওরি প্রমাণ করতেছি। সো যদি করে তাহলে এইটুকু হচ্ছে M1, এইটুকু হচ্ছে M2। বুঝতে পারছো? এটা হচ্ছে মূল চিত্র ছিল, তারপরে আমি হাবিজাবি চিত্র আঁকাইছি। এখন বলছে তাহলে আমরা এখান থেকে একটা শর্টকাট বের করতে পারি। কি করি? আমরা করছি কি, এই যে ত্রিভুজ দুটো লাগাই দিছি, এখানে একটা ত্রিভুজ তৈরি করছি, এখানে একটা ত্রিভুজ তৈরি করছি, এই যে এখানে একটা লম্ব আঁকাইছি, এখানে একটা লম্ব আঁকাইছি। ঠিক আছে, দেখো সেম, এই যে সিএম লম্ব আঁকাইছি, ডিএন লম্ব আঁকাইছি। হ্যাঁ, এবং সিই হচ্ছে এম অনুপাত, ইডি হচ্ছে M2 অনুপাত। বুঝতে পারছো? যেহেতু বলছে সিডি রেখাংশকে, সি বিন্দুটা আগে আছে, M1টা আগে আছে, এই জন্য M1টা আগে লিখছি। বুঝতে পারছো? করে তাহলে আমরা এখানে একটা শর্টকাট বের করতে পারি। কি শর্টকাট? দেখো, এই যে সিএমই এবং ইএনডি এই দুটা ত্রিভুজ, যেহেতু এটা লম্ব, এই যে এই লম্ব এই কোণ সমান, এই কোণ সমান, তাহলে ডেফিনেটলি এই কোণ সমান, তার মানে এরা কি, এরা হচ্ছে সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ হলে আমার যেহেতু দেওয়া আছে সিই ডিভাইডেড, এটা কিন্তু ই, এটা কিন্তু ই বিন্দু, ই বিন্দু, হ্যাঁ ই বিন্দু, সিই ডিভাইডেড ডিই M1 ডিভাইডেড M2। আবার সিই ডি অনুপাত ডিই কে আমরা এভাবে লিখতে পারি না, সদৃশতার কারণে সিএম ডিভাইডেড ডিএন লেখা যায় না? লেখা যায় তো। সো আমাদের বেসিক্যালি সিএম ডিভাইডেড ডিএন এই তথ্যটাই দরকার ছিল এখানে, M1 অনুপাত M2। ঠিক আছে, ভালো কথা। একইভাবে তোমরা বহির্বিভক্তের ক্ষেত্রে দেখো যে এখানে কি ছিল আমার, এটা হচ্ছে এবি, সি এটা ডি, এই এবি রেখা সিডি কে বহির্বিভক্ত করছে এই তো এখানে ই বিন্দুতে। বুঝো কথা? সো সেক্ষেত্রে আমরা কি করছি, আবার এই ত্রিভুজ গঠন করছি, ঠিক আছে, আর এখানে একটা লম্ব আঁকাইছি, এই যে এখানে একটা লম্ব আঁকাইছি, দেখো এতে ডিএন লম্ব, সিএম লম্ব, ই বিন্দুতে ছেদ করছে। এখানেও দেখো সিএম ই এটা একটা 90 ডিগ্রি ত্রিভুজ, ঠিক আছে, আর ডিএনই একটা 90 ডিগ্রি ত্রিভুজ। তাহলে এই যে এই কোণ 90 ডিগ্রি। বুঝতে পারছো? যেহেতু 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এই যে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তার মানে বাকি দুটো কোণ সমান, তার মানে সিএমই এবং ডিএনই এই দুইটা কিন্তু হচ্ছে সদৃশ। সেই সদৃশের কারণে আমরা সেম ভাবে লিখতে পারি সিএম ডিভাইডেড ডিএন ইজ ইকুয়াল টু M1 ডিভাইডেড M2। এখানে যেহেতু বহির্বিভক্ত করছে, আমার এই যে এইটা কিন্তু হচ্ছে M1, আর এই যে ডিইটা হচ্ছে আমাদের M2। বাট ওইখানেও দেখো সিএম ডিভাইডেড ডিএন কে M1 ডিভাইডেড M2 লেখা যায়। এখন এটা যদি লেখা যায়, একটা জিনিস খেয়াল করো বাবা, সেটা হলো যে আমরা এখানে কি করতে পারি, এই যে এটার ক্ষেত্রে দেখো ত্রিভুজ এবিসি
আর হচ্ছে ত্রিভুজ এবিডি আমরা যদি ক্ষেত্রফলটা অনুপাত ভাগ দেই, ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, ক্ষেত্রফলে কিন্তু আমরা মাইনাস ধরতেছি না, হ্যাঁ, অনুপাত, তাহলে কি হয়, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত থাকে বলো? উভয় ক্ষেত্রে ভূমি সেম না, এবি না, এবি না, আর উচ্চতাটা কি সিএম আর হচ্ছে ডিএন, সিএম ডিএন সেম এটার ক্ষেত্রেও এবিসি ত্রিভুজ ডিভাইডেড এবিডি ত্রিভুজ, এদের ডি বিন্দু, হ্যাঁ, তাহলে হাফ গুণ এই যে এবি, এবি ভূমি লেখছি, নিচেও ভূমি লেখছি, আর উচ্চতাটা কত সিএম, আর এইটুক এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত ডিএন না, ডিএন কিন্তু আমরা লিখে দিচ্ছি। তাহলে আমরা সিএম ডিভাইডেড ডিএন এর বদলে আমরা এখানে লিখতে পারি M1 হচ্ছে M2 লিখতে পারি না, আর এই যে এবি হাফ এই জিনিসগুলো কাটা, তাহলে আমরা লিখতে পারি এবিসি ক্ষেত্রফল এবিডি ইজ ইকুয়াল টু M1 অনুপাত M2, এটাই আমাদের ইকুয়েশন। এই তত্ত্বটা আমরা পরের অঙ্কে যেটা করতেছিলাম সেটাতে ব্যবহার করব, যে এবিসির বিন্দু চারটির স্থান যথাক্রমে 3 1 1 0 5 1 আর হচ্ছে ডি হচ্ছে -10 -4, সিডি সরলরেখা এবি সরলরেখায় বহিস্থ যেভাবে বহিস্থ হবে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমরা কি করব বাবা, আমরা চিত্র আঁকাবো, এই যে এটা এ, এটা বি, ঠিক আছে, এবি, ভালো কথা। এরপর কি বলছে, সিডি সরলরেখা এবি কে, সিডি সরলরেখা কি করছে এবি কে বহিস্থ যেভাবে ছেদ করে, তাহলে এটা সি, এটা ডি, এই তো ই বিন্দুতে বহিস্থভাবে ছেদ করছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এ বি সি বের করতে হবে, এবং হচ্ছে আমার হচ্ছে এ ডি, এই যে এই ত্রিভুজ, এই যে এই তিনটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, এটা কি ত্রিভুজ আদৌ মনে হচ্ছে বাবা? হচ্ছে না, তাহলে একটু ভালো করে আঁকাই। ঠিক আছে, এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে আমাদের কি করতে হবে, ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল ডিভাইডেড ত্রিভুজ এ বি ডির ক্ষেত্রফল। এটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা অনুপাতটা আগের অঙ্কের মতো করে পেয়ে যাব, M1 ডিভাইডেড M2। এখন এই দুটো কেমনে বের করবা, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, তোমার এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, ডি বিন্দু দেওয়া আছে, সি এর ক্ষেত্রফল কেমনে বের করবা, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, চারটা দেওয়া আছে, ওইটা দিয়ে নরমাল যে প্রসিডিউর তোমরা ক্ষেত্রফল বের করতা সেটা বের করলে দিলেই যে অনুপাতটা আসবে সেটা হচ্ছে তোমার M1 M2 অনুপাত। বুঝতে পারছো? তাহলেই কিন্তু তোমরা অঙ্ক পেরে যাবা। আশা করি এখানে নতুন করে আর বলার কিছু নাই। ওকে, এরপরে আমরা ধাপ কয়েকটা করে অঙ্ক করে ফেলি, যে এখানে বিন্দু তিনটা দেওয়া আছে, একই সরলরেখায় অবস্থিত হলে x এর মান কত, একই সরলরেখায় অবস্থিত হলে ক্ষেত্রফল 0, সো x এর মান বের করব। তাহলে আমরা ডাইরেক্ট লিখি হাফ গুণ x 5 - 3, তারপর হচ্ছে আবার x শুরু, তারপর 0, তারপর 4, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে 0, এটা ইজ ইকুয়াল টু আমার 0 হবে। তাহলে x এর মান বের করি, তাহলে হাফ ওই পাশে পার করে দিলে প্রথমেই 0, তাহলে হয়েছে আমি x 4 × x মাইনাস হচ্ছে 20 হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 3 4 12 প্লাস, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 4x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 8x, আর এখানে হচ্ছে -8, ওই পাশে পার করে দিলে 8, তো x এর মান হচ্ছে 1। সো 1 হইলে x এর সরলরেখাটা একই, তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থিত, শেষ। এরপরে একটি ত্রিভুজের শীর্ষস্ত্রয়ের স্থানাঙ্ক, এই যে এগুলো হাবিজাবি দেওয়া আছে, এরপর তার বলছে তার ক্ষেত্রফল নির্ণয় করে দেখাও যে t = 2 অথবা t = -1/2 হলে ওই বিন্দুগুলো সমরেখা হবে। আচ্ছা, আগে ক্ষেত্রফলটা বের করি, ঠিক আছে। ক্ষেত্রফল বের করতে গেলে কি হবে, হাফ, t দেখে ভয় পাওয়ার কিছু নাই, চেষ্টা করতে থাকো, 1 2t + 1 3 2t + 2 2t, আর এখানে হচ্ছে 2e + 1, এখানে হচ্ছে 1। এখন এটার আগে ক্ষেত্রফল বের করি, হাফ, তাহলে হচ্ছে 3t প্লাস হচ্ছে 3, এখানে কত ছিল, এটা হচ্ছে 2t, সরি, আচ্ছা এটা ছিল হচ্ছে 4t² প্লাস 2t, তারপর হচ্ছে 2t প্লাস হচ্ছে 2। আমার কি t আর প্লাস সবই একই রকম দেখা যাইতেছে? তাহলে তো অন্যভাবে লিখতে হবে বাবা, 3 প্লাস হচ্ছে 3, 4t হচ্ছে 2t প্লাস হচ্ছে 2t প্লাস হচ্ছে 2,
ঠিক আছে ওকে এরপরে মাইনাস 2t প্লাস হচ্ছে 1 মাইনাস 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 1 মাইনাস হয়ে যাবে মাইনাস 1 তারপর হচ্ছে 6t মাইনাস 6 মাইনাস হচ্ছে 2t স্কোয়ার মাইনাস হচ্ছে 2t ঠিক আছে এটাই আচ্ছা এখন আমরা কি করতে পারি এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি এটা মিশাই দেই আচ্ছা এখানে আমরা ক্যালকুলেশন করলে এই 3t কয়টা আছে 3t প্লাস হচ্ছে এই যে এখানে আমাদের t স্কোয়ার হবে 3t প্লাস হচ্ছে 2t মানে 5t আর 2t হচ্ছে 7t 7t থেকে আবার যে 2t বাদ দাও তাহলে হচ্ছে 5t হয় এখান থেকে 6t আচ্ছা এই যে এই 2t আর এই যে এটা হচ্ছে কাটা ঠিক আছে ভালো কথা এরপরে মাইনাস 2t আর মাইনাস 6t তে কত হয় বলো তোমার হচ্ছে মাইনাস 80 থেকে 2t যোগ করলে মাইনাস 60 আর এখান থেকে 3t যোগ করলে মাইনাস 3t তাহলে হচ্ছে মাইনাস 3t ভালো কথা প্লাস টি স্কোয়ার কয়টা আছে 4t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার তাহলে মাইনাস প্লাস 2t স্কোয়ার ঠিক আছে ওকে এরপরে 3 প্লাস 2 5 আর এখানে আছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস 7 তার মানে মাইনাস 2 হবে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে যেহেতু পরম মান আছে আমরা এই জিনিসটাকে এভাবে অ্যান্সার রাখতে পারো অথবা এখান থেকে মাইনাস কমন নিয়ে তুমি জিনিসটা এভাবে রাখতে পারো মাইনাস 2t স্কোয়ার প্লাস 3t প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দিছি পরে আর এগুলো ছিল হচ্ছে পরম মানের চিহ্ন ঠিক আছে এইভাবে অ্যান্সারটা রেখে দিতে পারো এখন আচ্ছা 0 কেন ধরবা 0 ধরবা না এটা হচ্ছে ক্ষেত্রফল হ্যাঁ এখন বলছে যে দেখাও যে t ইজ ইকুয়াল টু 2 অথবা t ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হলে ওই বিন্দুগুলো সমরেখা হবে তো সমরেখা হওয়ার জন্য এটাকে আমার 0 ধরতে হবে তাহলে 0 যদি ধরি তাহলে আমার কি হয় মাইনাস t স্কোয়ার প্লাস 3t প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হ্যাঁ এখান থেকে আমার কি করতে হবে বলো এখান থেকে আমার t এর মান বের করে দেখাইতে হবে কি করতে পারি মাইনাস 2t স্কোয়ার প্লাস 2t প্লাস t প্লাস 2 ইয়া তোমার হচ্ছে আমরা যে কাজটা করতে পারি 4t মানে মিডল টার্ম করতেছি আর কি হ্যাঁ এখানে হচ্ছে t ইজ ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে এখানে কিন্তু মাইনাস 2t যদি কমন নাও 2t যদি কমন নাও তাহলে কি হয় তাহলে এখানে হয় t আর এখানে হয় 2 এখানে হয় t না 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 এখানে যদি মাইনাস t 2t কমন নাও তাহলে এখানে হচ্ছে t আর এখানে 2 আর এখান থেকে হচ্ছে যদি মাইনাস টি কমন মাইনাস 1 কমন নাও তাহলে এখানে t হয় এখানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয় ঠিক আছে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখাবা t ইজ ইকুয়াল টু 2 একটা t ইজ ইকুয়াল টু হাফ ঠিক আছে মাইনাস হাফ হ্যাঁ মাইনাস হাফ হইলে এটা 0 হচ্ছে দ্যাট মিন্স তখন ওই বিন্দুগুলো সমরেখা হচ্ছে এরপরে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু যদি এরকম হয় তার ক্ষেত্রফল নির্ণয় করে a এর মান কত হলে বিন্দুগুলো সমরেখা হবে সেম অঙ্ক সেম অঙ্ক জাস্ট a এর মান কত হলে সমরেখা হবে এটা দেখাই দিবা এরপরে হচ্ছে বিন্দু ধরো আচ্ছা এখানে সমরেখা না বলে একটা ভ্যালু দিছে 19.5 ঠিক আছে তাহলে t এর মান কত এটা নির্ণয় করতে হবে এটাও সেম অঙ্ক পারবা করে দিচ্ছি 3 তারপর 2t 4 5 এটা হচ্ছে 6 এটা হচ্ছে t এটা 3 এটা হচ্ছে 4 এটার কত ক্ষেত্রফল 19.5 তাহলে ওইদিকে 2 দ্বারা পার করে দিলে কত হয় 39 হয় তাহলে এটা হয় হচ্ছে 3 5 15 প্লাস হচ্ছে 2t স্কয়ার 4 6 24 এটা হচ্ছে মাইনাস 28 এটা হচ্ছে 30 এটা হচ্ছে 3t 39 ঠিক আছে শেষ এখন এখান থেকে কি ক্যালকুলেশন করে টি এর মান বের করবা অঙ্ক হয়ে যাবে শেষ এটা কি আর কঠিন কিছু না কিন্তু এই অঙ্কগুলোই দেখো তোমাদের টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা তারপরে যেগুলো আছে বেশিরভাগ স্কুল কলেজগুলোতে এই অঙ্কগুলোই ঘুরে ফিরে দেয় আর কি নর্মাল পরীক্ষাগুলোতে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে ক্ষেত্রফল 6 একক তাহলে দেখাও যে x + y = 15 ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি হাফ x y 1 2 2 1 x y এটা হচ্ছে 6 একক
আমরা লিখতে পারি 2x প্লাস 1 2y প্লাস মাইনাস y মাইনাস 4 মাইনাস এক্স, এই যে 2 আর 6 গুণ করে দিলে হয় 12 লিখছি। তাহলে আমার কত হয় 2x, এটা কি লিখলাম 2x 1, এখানে প্লাস হবে 2x 1 তারপর হচ্ছে 2y। ওকে, তাহলে আমরা এখানে y কেটে দিলে একটা y থাকে, x কেটে দিলে x থাকে, 4 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এখানে x প্লাস y মাইনাস 3 থাকে, 12 হয়, ওই পাশে পার করে দিলে x প্লাস y ইজ ইকুয়াল টু 15। অ্যান্সার এসে গেছে, সিম্পল অঙ্ক। ঠিক আছে, ওকে। এরপর দেখাও যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা গঠিত করবে সেখানে পি নামে কোনো জিনিস থাকবে না, যদি এরকম ফরম্যাটে থাকে আর কি। ঠিক আছে, সো এটা তোমরা এমসিকিউ হিসেবেও মাথায় রাখতে পারো। সো আমরা নির্ণয় করি হাফ পি, পি মাইনাস 2, পি প্লাস 3, পি, পি প্লাস 2, পি প্লাস 2, এখানে পি, এটা পি মাইনাস 2। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাতে পি থাকবে না, তাই বলতে যাচ্ছে ওরা। তাহলে কি হবে হাফ পি স্কোয়ার, তারপর হয় কত পি প্লাস পি স্কোয়ার, মানে পি প্লাস 3 আর হচ্ছে পি প্লাস 2, এই দুটো আমি গুণ করে একবারে লিখতেছি, বুঝতে পারছো? কি হয় পি স্কোয়ার 3p 2p 5p আর হচ্ছে 3 2 6। এরপর হচ্ছে পি স্কোয়ার আর হচ্ছে 4, হ্যাঁ মাইনাস, এরপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে 2p 3p, তাহলে মাইনাস পি 3 2 6 প্লাস 6। আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস পি স্কোয়ার মাইনাস 2p, এরপরে মাইনাস পি স্কোয়ার মাইনাস 2p। হ্যাঁ, এই যে এটা হলো। তাহলে আমাদের কি হবে, এই যে পি স্কোয়ার কাটা, তারপরে এই পি স্কোয়ার কাটা, এই পি স্কোয়ার কাটা, তিনটা ঋণাত্মক 3টা পজিটিভ ছিল, ভালো কথা। এরপরে আমার কি হয় হাফ, এরপরে কি হয় বলো, এখানে দেখো মাইনাস 2p মাইনাস 2p মাইনাস 2p, তার মানে মাইনাস 5p আর প্লাস 5p, তাহলে প্লাস 5p মাইনাস 5p কত হয়, এরপরে 6 আর 6 12, এর থেকে মাইনাস 4 দিলে হচ্ছে 8, তাহলে হচ্ছে মাইনাস 8। এখন এই যে এই দুটো কাটা, তাহলে আমার ক্ষেত্রফল আসে 4। এই হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? ওকে।